ওয়েলকাম সবাইকে আবারও। আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে পড়ছিলাম। প্রথম ক্লাসে আমরা কৃষ্ণ বস্তুর ডেফিনেশন জানতে পেরেছি এবং ভিরেল সূত্র সম্পর্কে আইডিয়া লাভ করেছি। লোহাকে গরম করলে সেটা কেন প্রথমে লাল হয়, তারপর সবুজ হয়, তারপর বেগুনি হয়ে যায় জানতে পেরেছি। আজকের ক্লাসে আমরা মূলত পড়ব পৃথিবীতে বসে সূর্যের তাপমাত্রা কিভাবে মেপে ফেলা গেছে সেই জিনিসটা নিয়ে, এবং সেটার জন্য আমাদের বুঝতে হবে স্টিফানের সূত্র। স্টিফানের এই সবগুলা নাম তোমাদের বইয়ের মধ্যে আছে। স্টিফানের সূত্র, উইনের সূত্র কালকে পড়ছে। স্টিফানের সূত্র কি বলছে? স্টিফানের সূত্র বলছে যে দেখো, আমি তোমাকে প্রথমে সূত্রটা লিখি। আই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, মানে হচ্ছে তুমি যদি একটা বস্তুর তাপমাত্রা দ্বিগুণ করো তাহলে তার থেকে এটা আই মানে হচ্ছে ভাই ইন্টেন্সিটি বা তীব্রতা, তার থেকে নির্গত আলোর তীব্রতা 16 গুণ হবে। টেম্পারেচার দ্বিগুণ করলে নির্গত আলোর তীব্রতা 16 গুণ হবে, 2 টু দি পাওয়ার 4 মনে রাখতে হবে। স্টিফানের সূত্র কিন্তু চতুর্থ ঘাতের সমানুপাতিক। টেম্পারেচার দ্বিগুণ করলে নির্গত আলোর তীব্রতা 4 গুণ হবে, সরি 16 গুণ হবে। আমি জিনিসটা বোঝাই দেই। দেখো, মনে করো সূর্য আছে এখানে, সূর্যের আশেপাশের টেম্পারেচার মনে করো 0 কেলভিন, সূর্যের টেম্পারেচার 200 কেলভিন। 200 কেলভিন থাকা অবস্থায় হ্যাঁ, সে মনে করো আশপাশে 1 জুল তাপ দিতেছে। জাস্ট মনে করো 1 জুল তাপ দিতেছে 200 কেলভিন থাকা অবস্থায়। এবার আমি করলাম কি, আমি বললাম যে তোমার টেম্পারেচার বাড়ায় ফেলো। টেম্পারেচার বাড়ায় করে ফেলো হচ্ছে 400 কেলভিন। তাহলে আমাকে বলো ভাই, টেম্পারেচার কত গুণ হয়েছে? টেম্পারেচার কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। তাহলে দেখো, টেম্পারেচার যদি 2 গুণ হয় তাহলে শক্তির পরিমাণ হয়ে যাবে 16 গুণ, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 গুণ আর কি ভাই, মানে 16 গুণ। তাহলে দেখো, 200 কেলভিনে থাকা অবস্থায় ও 1 জুল শক্তি বিকিরণ করতেছিল, 400 কেলভিনে আসলে ও 16 জুল শক্তি বিকিরণ করবে, অর্থাৎ 1 জুলটা 16 গুণ হয়ে 16 জুল হয়ে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে স্টিফানের সূত্র, যে টেম্পারেচার ডাবল করলে নির্গত শক্তি 16 গুণ হয়, টেম্পারেচার 3 গুণ করলে নির্গত শক্তি 81 গুণ হয়, 3 টু দি পাওয়ার 4 মানে 81। এটাই হচ্ছে স্টিফানের সূত্র। এবার স্টিফানের সূত্র আমাদেরকে কিভাবে হেল্প করলো সূর্যের তাপমাত্রা মাপতে? দেখো, এই তো। এবার দেখো, এই সূত্রে আমি একটা ধ্রুবক নিয়ে আসব। সেই ধ্রুবকটা হচ্ছে স্টিফানের ধ্রুবক। সিগমা হচ্ছে স্টিফানের ধ্রুবক। এটার মান হচ্ছে, আমার মানগুলো মনে থাকে না তো দেখে নিচ্ছি, তাই 5.67 ইন্টু 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এই হচ্ছে স্টিফানের ধ্রুবক। এটা হচ্ছে স্টিফানের ধ্রুবক। এখন আই মানে কি আমি তোমাদের বুঝায় আসছি। আই মানে মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তু থেকে একটা সার্টেন অ্যামাউন্টের তাপ বের হয়ে যাচ্ছে। মনে করো কত অ্যামাউন্ট, সেটা কিউ। কিউ কিউ তাপ বের হয়ে যেতে সময় লাগতেছে, মনে করো টি টাইম লাগতেছে, এবং এই বস্তুটার সারফেস এরিয়া হচ্ছে এ। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আই বা তীব্রতা। তাহলে মনে করো এই বস্তু থেকে 500 জুল তাপ বেরিয়ে গেল এবং তাতে সময় লাগলো মনে করো হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, এবং এই বস্তুটার সারফেস এরিয়া মনে করা হচ্ছে 2 মিটার স্কোয়ার। তাহলে এখানে আই এর ভ্যালু কত হবে ভাইয়া বলো তো? 500 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে 25 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই হচ্ছে আই এর ভ্যালু এখানে, 25 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আই। এখন তাহলে দেখো, আমাদের কিন্তু ঘটনা হয়ে গেছে। সূর্যের টেম্পারেচার আমরা বের করে ফেলবো এখন। দেখো, আমি বললাম যে আই মানে কি? আই মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এটি। দেখো, ক্যাপিটাল টি মানে টেম্পারেচার, স্মল টি মানে কিন্তু এখানে টাইম। তাহলে দেখো,
আমি অত জটিলতায় না যাই। পৃথিবী দেখো, T⁴ মানে হচ্ছে কি ভাইয়া, I ইন্টু এটা স্টিফানের ধ্রুবক। তাহলে কি আসতেছে, T ইকুয়ালস 4th√I ইন্টু সিগমা। তাহলে এখানে ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টি হচ্ছে কি ভাই, টি হচ্ছে সূর্যের টেম্পারেচার। তাহলে দেখো, টি হচ্ছে সূর্যের টেম্পারেচার, আই হচ্ছে সূর্য থেকে বিকিরণ আলোর তীব্রতা। এটা কি আমরা ভাই পৃথিবীতে বসে মাপতে পারি না? পৃথিবীতে বসে বিভিন্ন সেন্সর আছে যারা কিন্তু ধরে ফেলতে পারে যে সূর্য থেকে কি পরিমাণ তাপ ওর গায়ে এসে পড়তেছে। তাহলে কি পরিমাণ তাপ এসে পড়তেছে সেটাকে আমি হচ্ছে টাইম দিয়ে ভাগ করব, তো কতক্ষণ টাইম লাগলো। আর সূর্যের সারফেস এরিয়া তো আমরা জানি, অঙ্ক করে বের করছি। তাহলে দেখো, পৃথিবীতে বসে বিভিন্ন সেন্সর দিয়ে আমি বুঝে ফেলতে পারবো যে সূর্যের এই আই এর ভ্যালুটা কত, মানে সূর্য থেকে বিকিরণ আলোর তীব্রতাটা কত, আই এর ভ্যালু কত আমরা বের করে ফেলতে পারবো। স্টিফান সাহেব আমাদেরকে কিন্তু তার ধ্রুবকের মানটাও বলে দিচ্ছে 5.67 10⁻8। তাহলে আমি এখানে দুটো সংখ্যা বসাবো, বসানোর পর এটাকে 4th√ করব, তাহলে আমার টেম্পারেচারটা বেরিয়ে আসবে সূর্যের, এবং অ্যাপ্রক্সিমেটলি 6000 কেলভিন সূর্যের সারফেসের টেম্পারেচার। বুঝতে পারছো কিনা জিনিসটা? তাহলে সূর্য থেকে কি পরিমাণ আলো আসতেছে, সেই আলোর সাথে স্টিফানের ধ্রুবকের একটা অপারেশন করলেই কিন্তু আমরা সূর্যের টেম্পারেচার বলে দিতে পারি, যে কোনো নক্ষত্রের টেম্পারেচার বলে দিতে পারি। প্রত্যেক কতটুকু আলো আসে, স্টিফানের ধ্রুবক বসায় যে কি 4th√ করলে বেরিয়ে যাবে। খুবই সিম্পল জিনিস, জাস্ট ওই সেন্সরটা লাগবে। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে স্টিফানের সূত্র, চতুর্থ ঘাতের সমানুপাতিক। হ্যাঁ, বিকীর্ণ আলোর তীব্রতা তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, এটা স্টিফানের সূত্র। এখন আমি শেষ টপিকটা আসবো, এবং যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে অনেক সময়, কৃষ্ণ বস্তুর বিকিরণ থেকে। তো আমি মনে করো যেখানে একটা কৃষ্ণ বস্তুকে, ওই যে গ্রাফটা একটু আগে আঁকছিলাম, এক্স এক্সিসে আমি দেখাবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, আর ওয়াই এক্সিসে আমি দেখাবো হচ্ছে আই। আই মানে হচ্ছে বিকীর্ণ আলোর তীব্রতা, ইন্টেন্সিটি। এবার আমি যে কোনো একটা কৃষ্ণ বস্তু নিলাম, নিয়ে একটা কৃষ্ণ বস্তু নিলাম, নিয়ে তাকে আমি একটা সার্টেন টেম্পারেচারে উত্তপ্ত করলাম, মনে করো 5000 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলাম। করলে আমার একটা গ্রাফ তৈরি হবে না ভাইয়া? এই গ্রাফ তৈরি হবে একটা এরকম, এরকম একটা গ্রাফ তৈরি হবে, এবং এই গ্রাফের এই পয়েন্টটা হচ্ছে ওয়াই ম্যাক্স, তাই না? এই বরাবর যে তরঙ্গ, দেখো এক্স এক্সিসে তো আমি ন্যানোমিটারেই দেখাইছি, তাই না, তরঙ্গ দৈর্ঘ্যগুলো। এই বরাবর যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স। আমাদের এখন ওয়াই ম্যাক্স নিয়ে মাতামাতি করতে হবে না, ওয়াই ম্যাক্সের ঝামেলা আমরা প্রথম ক্লাসে সলভ করে আসছি। আমাদের এখন দেখতে হবে কৃষ্ণ বস্তুকে উত্তপ্ত করলে এরকম উইয়ার্ড যে একটা গ্রাফ দেখা যায়, এই গ্রাফটা কি আপনা আপনি তৈরি হয়েছে না এর পিছনে কোনো সূত্র কাজ করতেছে? এই গ্রাফটা কি আপনা আপনি তৈরি হয়েছে নাকি এর পিছনে কোনো সূত্র কাজ করতেছে? অর্থাৎ দেখো গ্রাফটা কিরকম, আমি যদি কৃষ্ণ বস্তুকে উত্তপ্ত করি, দেখা যাবে, মনে করো এখানে ওয়াই ম্যাক্স এর ভ্যালু হচ্ছে সাপোজ 600 ন্যানোমিটার, মনে করো। দেখা যাচ্ছে যে 600 ন্যানোমিটারে আসলে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়, এর চেয়ে বেশি হলেও শক্তি কমে যায়, এর চেয়ে কম হলেও শক্তি কমে, আবার বেশি দূরে গেলে শক্তিটা বেশি কমে যায়। মানে বুঝো নাই যে আমরা তো গ্রাফ আঁকলে একটা গ্রাফের একটা সুন্দর একটা প্যাটার্ন দেখা যায় ইউজুয়ালি, এবং সেই প্যাটার্নের পিছনে একটা সূত্র কাজ করে। এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা কিন্তু আঁকা হয়ে গেছে, এক্সপেরিমেন্ট করে আমরা পাইছি যে আমরা একটা কৃষ্ণ বস্তুকে নিচ্ছি। এই গ্রাফটা কিন্তু ভাই এক্সপেরিমেন্ট করে আঁকা হয়েছে, ইকুয়েশন দেখে আঁকা হয় নাই। বুঝো কিনা? তোমরা ম্যাথ ল্যাবে গ্রাফ আঁকো না, ওটা এক্সপেরিমেন্ট করে আঁকো যে এই পয়েন্টের জন্য এক্স এর মান 1 দিলে ওয়াই এর মান 4, এক্স এর মান 2 দিলে ওয়াই এর মান 8, এইভাবে একটা গ্রাফ হয়। আবার এখানে যে গ্রাফটা ওইভাবে আঁকা হয়েছে, কিন্তু অনেক সময় ইকুয়েশন দিয়ে দেওয়া হয় যে দেখো ভাই ওয়াই সমান mx+5, এটার গ্রাফটা আঁকো, তো তখন তুমি এরকম একটা গ্রাফ আঁকে দাও যে এই যে ভাই এই হচ্ছে গ্রাফ। ইকুয়েশন দেখে গ্রাফ আঁকছো, সমীকরণ দেখে গ্রাফ আঁকছো, একটা কথা। আর এক্সপেরিমেন্ট করে আঁকছো, এটা এক্সপেরিমেন্ট করে আঁকা হয়েছে। একটা কৃষ্ণ বস্তুকে নিচ্ছে, নিয়ে গরম করে দেখছে, 5000 ডিগ্রিতে গরম করে মেপে মেপে দেখছে যে 600 ন্যানোমিটারে এতটুকু শক্তি আসে, 500তে এতটুকু আসে, হ্যাঁ 400তে এতটুকু আসে, এরকম মানে করছে আর কি একটা। বুঝতে পারছে কিনা? এই গ্রাফটা কিন্তু এক্সপেরিমেন্ট করে আঁকা হয়েছে, মানে গ্রাফ আমার রেডি। এবার আমি দেখব এই গ্রাফে কোন সূত্র কাজ করে। মানে এতদিন আমরা কি করছি, ইকুয়েশন দিয়ে দিছে, গ্রাফ আইকা দেখাই দিছি, এবার বলছে এই হচ্ছে না গ্রাফ, কোন ইকুয়েশন কাজ করবে বল। গ্রাফ রেডি, প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে গ্রাফ রেডি হয়ে গেছে। এবার আমাকে বলতে হবে কোন সূত্র এই গ্রাফের মধ্যে কাজ করবে।
তখন প্রথমে স্ট্যান্ডার্ড নিয়ে আসলো হচ্ছে র্যালে জিন্সের সূত্র। র্যালে জিন্স, র্যালে জিন্স তার সূত্র অনুযায়ী তীব্রতা হবে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো কিনা? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক র্যালে জিন্স। আমি যখন র্যালে জিন্সকে এখানে অ্যাপ্লাই করলাম, দেখা গেল যে হ্যাঁ এদিকে কাজ করতেছে র্যালে জিন্স। দেখো, মানে আমাকে এক্সপেরিমেন্ট যা বলছে র্যালে জিন্সের সূত্র তাই বলতেছে। করতে 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 এক পর্যায়ে দেখা যায় না আর কাজ করে না। তো দেখো এই পোর্শনটুকুটাতে, শুধুমাত্র এই পোর্শনটায় আমাকে এক্সপেরিমেন্ট যা বলতেছে র্যালে জিন্সের ইকুয়েশনও তাই বলতেছে। তার মানে এই যে তরঙ্গ, এইটুকু তরঙ্গ দৈর্ঘ্যের জন্য র্যালে জিন্সের সূত্র কাজ করে। তো আমাকে ভাইয়া বলো তো, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে না কমছে? যেহেতু ডানে গেছি, তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই বাড়ছে। তার মানে বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, বড় ল্যামডার জন্য র্যালে জিন্সের সূত্র কাজ করে, যে সূত্রে বলা হয়েছে I প্রপোর্শনাল টু 1/λ⁴। কিন্তু যখনই তরঙ্গ দৈর্ঘ্য কমে আসতেছে আর র্যালে জিন্স একদিকে, আমার সত্য হচ্ছে আরেকদিকে। এবার আমি যাব হচ্ছে র্যালে জিন্সের পরে আমি আনলাম ভিনের সূত্রে। ভিনের আরেকটা সূত্র আছে, এই সূত্রে বলা হয়েছে I প্রপোর্শনাল টু 1/λ⁵। অর্থাৎ র্যালে জিন্স বলছিলেন চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, ভিন বলতেছে না পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। নির্গত আলোর তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। এটাকে যখন অ্যাপ্লাই করলাম দেখা গেল যে হ্যাঁ কাজ করে। তো করতে 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 আর করে না। অর্থাৎ দেখো সার্টেন একটা পয়েন্টে, সার্টেন একটা এরিয়াতে ভিনের সূত্র কাজ করছে, বাট তারপর ভিনের সূত্র আর কাজ করতে পারতেছে না। ভিন চলে গেছে, যে নীলটা হচ্ছে ভিন, ভিন একদিকে আর আমার রেজাল্ট আরেক দিকে। তো বলো দেখি ভাইয়া এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা কমে আসছে কিনা, বলতো কমে আসছে। তাহলে দেখো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করে হচ্ছে ভিন। এবং আমি কিন্তু জিনিসটা কালার কোড মেনটেন করছি। দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই র্যালে জিন্সকে লাল কালি দিয়ে লিখছি। আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই ভিনের সূত্রকে বেগুনি দিয়ে লিখছি। হ্যাঁ, ভিন শব্দটা ছোট, তাই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করবে। র্যালে জিন্স শব্দটা বড়, তাই বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করবে। তার মানে দেখো কৃষ্ণ বস্তুর বিকিরণকে এক্সপ্লেন করতে গিয়ে র্যালে জিন্স শুধুমাত্র বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ব্যাখ্যা করতে পারছে, ঝড়ে বক মরছে, পরে কবিরাজ আর কেরামতি দেখাতে পারে নাই। ভিনের সূত্র অপেক্ষাকৃত কম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করছে, বাট পুরা গ্রাফটাকে এক্সপ্লেন করতে পারে নাই। দুইটা সূত্রই ফেল করছে। র্যালে জিন্সের সূত্র কৃষ্ণ বস্তুর বিকিরণের শুধুমাত্র বড় তরঙ্গ দৈর্ঘ্যের এলাকাকে ব্যাখ্যা করতে পারছে, এবং র্যালে জিন্স কৃষ্ণ বস্তুর বিকিরণের শুধুমাত্র ছোট তরঙ্গ দৈর্ঘ্যের এলাকাকে ব্যাখ্যা করতে পারছে। এবার ভাইয়া তোমরা কি এমন কোন সূত্রের নাম জানো যেই সূত্রটা কৃষ্ণ বস্তুর বিকিরণকে পারফেক্টলি এক্সপ্লেন করতে পারে? এমন কোন সূত্রের নাম জানা থাকলে কমেন্টে বলো তো। নাকি এমন কোন সূত্র নাই, নাও থাকতে পারে নাকি? এমন একটা সূত্র কিন্তু আছে, সেই সূত্রটা হচ্ছে প্লাঙ্কের সূত্র, প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র। আমি যখন প্লাঙ্কের কোয়ান্টাম সূত্রকে কৃষ্ণ বস্তুর বিকিরণের গ্রাফে অ্যাপ্লাই করলাম, দেখো কি হইল। এই সবুজ কালি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম সূত্রের জন্য। যখন আমি প্লাঙ্কের সূত্র অ্যাপ্লাই করলাম, তখন আমার এক্সপেরিমেন্ট যা বলতেছে আর সূত্র যা বলতেছে তা ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। কোনো রকম ডিসক্রিপেন্সি নাই। সূত্র যাহা বলে এক্সপেরিমেন্ট তাহাই দেখায়, যদি সেই সূত্রটা হয় প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র। বুঝছি কি বুঝি নাই? প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র যখন অ্যাপ্লাই করা হলো, কৃষ্ণ বস্তুর বিকিরণ পারফেক্টলি
পারফেক্টলি এক্সপ্লেন হয়ে গেল, ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম, প্রতিটা পয়েন্ট এক্সপ্লেন হয়ে গেল পারফেক্টলি, এবং বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। কারণ প্লাঙ্কের সূত্র ছিল সেই আমলের নতুন একটা জিনিসের অবতারণা। বিকজ আমরা জানি যে নিউটন যে ক্লাসিক্যাল ফিজিক্স এর প্রবর্তন করেছিলেন, সেই ক্লাসিক্যাল ফিজিক্সের উপর বেস করেই আমরা আসলে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এক্সপ্লেন করতাম। বাট প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র কিন্তু নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে সাথে মানে কম্প্যাটিবল না। অর্থাৎ প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্গত না, ক্লাসিক্যাল ফিজিক্সের বাইরের একটা বিষয়। তো ক্লাসিক্যাল ফিজিক্সের বিভিন্ন থিওরি দিয়ে আমরা কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণকে এক্সপ্লেন করতে পারছিলাম না, তখনই কোয়ান্টাম ফিজিক্সকে অ্যাপ্লাই করতে হলো, এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আসছে আমাদের কাছে কে? প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম ফিজিক্স যা বলছে ওর সূত্রে আমার এক্সপেরিমেন্ট ঠিক একই রকম রেজাল্ট দিছে। অর্থাৎ সকল রকম তরঙ্গ দৈর্ঘ্যকে প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র ব্যাখ্যা করতে পারে। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণের সকল তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যাখ্যা করতে পারে কে? প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র। শুধুমাত্র দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যাখ্যা করতে পারে কে? র্যালে জিন্স। অপেক্ষাকৃত ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যাখ্যা করতে পারে কে? ভিনের সূত্র। এই হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণের ব্যাপার স্যাপার। প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র অনেক জটিল জিনিস। আমরা সংক্ষেপে ভেবে লিখি যে ইকুয়ালস টু hf। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর f হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি শুধুমাত্র নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের জন্য, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির জন্য এভাবে করা হয়। তো প্লাঙ্কের কোয়ান্টাম সূত্রের প্লাঙ্ক করছে কি? প্লাঙ্ক ইন্টিগ্রেশন না করে সামেশন করছে। মানে দেখো কি করা যায়, আমি একটু আজ দেই, এটা আসলে আমাদের একেবারে সিলেবাসের বাইরে হয়ে যাবে। সিলেবাসের বাইরের জিনিস নিয়ে মাতামাতি করা ঠিক না। সিলেবাসে যা আছে ওগুলো ঠিক মতো পড়লেই থ্যাঙ্কস তোমাদেরকে। দেখো শক্তি বের হয়ে আসতেছে একটা বস্তু থেকে, তাই না? দেখো আই মানে কি? এখানে আই ছিল না, আই মানে কি? বিকীর্ণ শক্তি। এই শক্তিটাকে আমরা মেজার করব। কিভাবে মেজার করতে পারি? আমরা ইন্টিগ্রেট করে মেজার করতে পারি। কিভাবে মেজার করে? মনে করি একটা ফাংশন আছে, সেই ফাংশনকে আমি এন এর ভ্যালু 1 থেকে এন এর ভ্যালু একেবারে ইনফিনিটি পর্যন্ত, মানে যতগুলো আসে সবগুলোর জন্য আমি হিসাব করতে পারি। আবার আমি সামেশন করতে পারি। এই ফাংশনটাকে আমি এন এর ভ্যালু 1 থেকে এন এর ভ্যালু ইনফিনিট পর্যন্ত সামেশন করতে পারি। তো ইন্টিগ্রেট করা আর সামেশন করার মধ্যে পার্থক্য কি? আমি যখন ইন্টিগ্রেট করব তখন আমি একেবারে 1 থেকে শুরু করে সবগুলো ভ্যালুকেই ধরবো, মূলদ অমূলদ যতগুলো সংখ্যা আছে, 1, 1.00001, 1.00002, 1.00003, মানে যতগুলো নাম্বার আছে একটা কন্টিনিউয়াসলি আমি পুরো জিনিসটাকে কিন্তু আমাকে হিসাব করতে হবে, একেবারে কন্টিনিউয়াস। বাট আমি যখন সামেশন করব তখন আমার হিসাবটা হবে এরকম, 1, তারপর 2, 3, 4, 5, 6, অর্থাৎ ডিসক্রিট আকারে ভেঙে ভেঙে সামেশন করলে ভেঙে ভেঙে আসতেছে। এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের প্লাঙ্ক বলতে চাইছেন, যে একটা সোর্স থেকে এনার্জি কিন্তু কন্টিনিউয়াসলি এমিশন হয় না, এটা ভেঙে ভেঙে ডিসক্রিট আকারে প্যাকেট প্যাকেট করে, এই জন্য কোয়ান্টা মানে কিন্তু প্যাকেট বা গুচ্ছ, প্যাকেট প্যাকেট করে বের হয়। 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট। তাহলে নেচার কাজ করতেছে গুচ্ছ আকারে, 1, তারপর 2, তারপর 3, তারপর 4। বাট তুমি যদি চাও যে না, তুমি আমার ম্যাথের ইন্টিগ্রেশন এখানে ঢেলা দিবা, যে 1 এর পর আবার 1.001, মানে তুমি এটাকে একটা ইন্টিগ্রেট করবা এলাকাটাকে, তাহলে তো হবে না। নেচার কাজ করতেছে এইখানে, এই স্পেসিফিক কেসে সামেশন হয়ে, কোয়ান্টা হয়ে, প্যাকেট আকারে, 1 এর পরে 2, 2 এর পরে 3, মাঝখানের সংখ্যাগুলো বাদ, প্যাকেট করে। তুমি বাজারে গিয়ে বলতে পারো যে আমাকে কি করেন, আমাকে 1 প্যাকেট চানাচুর দেন, বা 2 প্যাকেট চানাচুর দেন, বা 10 প্যাকেট চানাচুর দেন। তুমি কিন্তু গিয়ে বলতে পারবা না যে মামা আমাকে 8.5 প্যাকেট চানাচুর দেন, বলতে পারবা না। কিন্তু যদি বলতে পারতা 8.5 প্যাকেট, তাহলে সেটা হয়তো এই যে ইন্টিগ্রেশন, মানে সবগুলো সংখ্যাই এখানে কন্টিনিউয়াসলি আছে। বাট তুমি দোকানে গেলে কিন্তু তোমাকে হয় 8 প্যাকেট নিতে হবে, নাহলে 9 প্যাকেট নিতে হবে, মাঝামাঝি কিছু তুমি চুজ করতে পারবা না। এবং আমাদের এই যে আলোর যে বিকিরণ, সেটা ঠিক এইভাবেই কাজ করে। এটা কন্টিনিউয়াস না, এটা ডিসক্রিট অ্যামাউন্ট, হয় 8 অথবা 9 অথবা 10, মাঝামাঝি হইতে পারবে না। এবং যখন এই সত্য জিনিসটাকে প্লাঙ্ক আমলে নিলেন, ইন্টিগ্রেট না করে সামেশন করলেন তিনি, তখন দেখা গেল
যে এবার আমরা একটা পারফেক্ট সূত্র পাইছি, আমার এক্সপেরিমেন্ট যা বলে আমার কোয়ান্টাম নীতি তাই বলে। বুঝতে পারছি সবগুলো জিনিস। তাহলে আমরা এই ক্লাসগুলোতে লোহার গরম হওয়া সম্পর্কে জানলাম, সূর্যের তাপমাত্রা মাপা সম্পর্কে জানলাম, এবং কৃষ্ণ বস্তুর বিকিরণকে কিভাবে বিভিন্ন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা জানলাম। তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। যদি মনে হয় ক্লাসগুলো এফেক্টিভ, তোমাদের জন্য বেনিফিশিয়াল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করে দেখো, এবং আরো বেশি বেশি ক্লাস নিতে আমি আসলে তোমাদের সাথে অনেস্টলি বলতেছি, আসলে উৎসাহ দরকার। হ্যাঁ, তোমরা উৎসাহ না দিলে আসলে কারণ আমি যদি বলি, আমি তো আসলে আমার প্রফেশনাল লাইফের বাইরে এসে আসলে একটু ইন্টারেস্ট থেকে, যদি ইন্টারেস্ট তো অনেক কমে গেছে, এক সময় খুবই ভালো লাগতো পড়াতে বোঝাতে, বাট এখন পড়ানো অলমোস্ট ছেড়ে দিচ্ছি, তাই শেষ মুহূর্তে এসে কিছু ক্লাস দেখে দিতে যাচ্ছি। তো তোমরা একটু উৎসাহিত করো, বন্ধুদের সাথে শেয়ার করো, জিনিসগুলো নিয়ে আলোচনা করো, আলাপ আলোচনা করো আরো অনেক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো নিজের মাথা থেকে কিছু টপিক যেগুলো আসতেছে ক্লাস রেকর্ড করে ফেলতেছি, তোমরাও একটু কমেন্টে লিখো যে এই টপিকগুলোতে ভাইয়া কিছু প্রবলেম আছে আমাদের, এগুলো নিয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে আমি সেগুলোকে কনসিডার করবো। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।